शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, शुभ सन्ध्या। आज स्वामी निर्वेदानंदजी, स्वामी संतोषानंदजी, स्वामी विशोकानंदजी, स्वामी ध्यानात्मानंदजी एवं स्वामी प्रमेयानंदजीर स्मरणे आयोजित এই সন্ধ্যা। প্রথমে এই সমস্ত মহাপ্রাণ সম্পর্কে সামান্য কয়েকটি কথা। স্বামী নির্বেদানন্দজি, স্বামী নির্বেদানন্দ মহারাজ, যিনি অনাদি মহারাজ নামে সুপরিচিত, পরম পূজ্যপাদ রাজা মহারাজের শিষ্য ছিলেন। অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এবং অভূতপূর্ব ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তিনি স্টুডেন্টস হোম প্রতিষ্ঠা করেন প্রাচীন গুরুকুল প্রথার অনুসরণে, যা অবশেষে 1916 খ্রিস্টাব্দে বেলঘড়িয়ায় স্থানান্তরিত হয়। তিনি আজীবন এই আশ্রমের প্রথমে সেক্রেটারি এবং পরে প্রেসিডেন্ট ছিলেন। বিশিষ্ট চিন্তাবিদ, সুবক্তা ও সুলেখক রূপে বিদগ্ধজনের কাছে তিনি সুপরিচিত। তিনি শ্রী রামকৃষ্ণ ও নবজাগরণ, হিন্দু ধর্ম ও শ্রী শ্রী মা সারদা দেবী পুস্তক লেখেন। তিনি দেওঘর বিদ্যাপীঠের সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং বেলুর মঠের অছি পরিষদের সম্মানিত সদস্য ছিলেন 1929 খ্রিস্টাব্দ থেকে। তাঁর পূত চরিত্রের সান্নিধ্যে এসে অনেকেই শ্রী রামকৃষ্ণ সংঘের সাধু হয়েছেন। তার সহপাঠীদের মধ্যে ছিলেন বিখ্যাত বৈজ্ঞানিক মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু। 65 বছর বয়সে এই বিরল আধ্যাত্মিক ব্যক্তিত্ব 1958 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী সন্তোষানন্দজি, স্বামী সন্তোষানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন এবং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন 1923 খ্রিস্টাব্দে। তিনি অশেষ মহারাজ নামে পরিচিত ছিলেন। তিনি পূজনীয় স্বামী নির্বেদানন্দজি মহারাজের সুযোগ্য সহকর্মী ছিলেন এবং বেলঘড়িয়া স্টুডেন্টস হোমের সম্পাদক ছিলেন 1949 থেকে 97 খ্রিস্টাব্দ পর্যন্ত। 14 জানুয়ারি 1973 মায়ের নাম জপ করতে করতে শ্রী রামকৃষ্ণ পাদপদ্মে তিনি লীন হন। বিরল ত্যাগ তিতিক্ষার অধিকারী এই সন্ন্যাসী তার দৃষ্টান্তমূলক সাধু জীবনের জন্য বহু সাধু ও গৃহী ভক্তের দ্বারা পূজিত হয়েছেন। বিশোকানন্দজি, স্বামী বিশোকানন্দজি, যিনি প্রীতি মহারাজ নামে সুপরিচিত, তিনি স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্রশিষ্য ছিলেন এবং 1925 খ্রিস্টাব্দে পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন। পূজনীয় স্বামী নির্বেদানন্দজির সুদক্ষ সহকর্মী রূপেও তিনি দীর্ঘদিন কলকাতা স্টুডেন্টস হোমের ট্রেজারার রূপে সংঘের সেবা করেছেন। অত্যন্ত মিষ্ট স্বভাবের অধিকারী এই সন্ন্যাসী তার রসিকতা ও কৌতুকপ্রিয়তার জন্য প্রসিদ্ধ ছিলেন। 1972 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শ্রী রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী ধ্যানাত্মানন্দজি মহারাজ, স্বামী ধ্যানাত্মানন্দজি, যিনি নৃপেন মহারাজ নামে সমধিক পরিচিত, পরম পূজ্য মহাপুরুষ মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন এবং সন্ন্যাস লাভ করেন পূজনীয় বিরজানন্দজি মহারাজের কাছে। 1933 খ্রিস্টাব্দে তিনি সংঘে যোগদান করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত বেলঘড়িয়া স্টুডেন্টস হোমের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বেলঘড়িয়া সাধু জীবনের প্রথম দিকে তিনি বেলুর বিদ্যা মন্দিরে ইতিহাসের অধ্যাপক ছিলেন। বার্মা, নারায়ণগঞ্জ, মেদিনীপুর প্রভৃতি জায়গায় তিনি মঠের রিলিফের কাজে যোগদান করতেন। আনুষ্ঠানিক পূজার ব্যাপারে, বিশেষ করে দুর্গাপূজা, কালী পূজা ও জগদ্ধাত্রী পূজার ব্যাপারে তার অসাধারণ জ্ঞান ও দক্ষতা সর্বজনবিদিত। সবার মধ্যে, বিশেষত ছাত্রদের প্রতি তাঁর ব্যবহারে এবং আন্তরিকতায় বহু ছাত্রের জীবন ঠাকুর, মা ও স্বামীজির ভাবে প্রভাবিত ও পরিবর্তিত হয়েছে। এই প্রেমিক সন্ন্যাসী 1966 খ্রিস্টাব্দের 1986 খ্রিস্টাব্দের 26 মার্চ তার অসংখ্য ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে অমৃতলোকে যাত্রা করেন। তিনি সন্তোষানন্দজির ভাইও ছিলেন। এরা সকলেই বেলঘড়িয়া স্টুডেন্টস হোমের সেবক ছিলেন। এই স্মারক বক্তৃতা শ্রী লক্ষ্মীকান্ত সরকার এবং শ্রীমতী জয়ন্তী সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। তাদের দুজনকেই আমরা ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ জানাই। স্বামী প্রমেয়ানন্দজি, পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার কাটনকাইল গ্রামের 1933 খ্রিস্টাব্দের 1 এপ্রিল স্বামী প্রমেয়ানন্দজির জন্ম।
গ্রামটি মহাপ্রভু চৈতন্যদেবের পিতৃভূমি ছিল। তাঁর পিতার নাম শশধর ভট্টাচার্য, মাতা নিস্তারিণী দেবী। তিনি ধর্মপ্রাণ পিতার ষষ্ঠ সন্তান ছিলেন। তাঁর ডাকনাম ছিল রামগোপাল। নিষ্ঠাবান ব্রাহ্মণ শশধর ভট্টাচার্য 1949 খ্রিস্টাব্দে গৃহহীন হয়ে পূর্ব পাকিস্তান থেকে করিমগঞ্জে সপরিবার চলে আসেন। 1951 খ্রিস্টাব্দে রামগোপাল করিমগঞ্জ মিশনে যোগদান করেন। শিলং মিশনে তার জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজির কাছে শিলংয়ে রামগোপালের মন্ত্র দীক্ষা লাভ। স্বীয় গুরুর কাছেই পরবর্তী সময়ে ব্রহ্মচর্য দীক্ষা লাভ। নাম হয় ব্রহ্মচারী প্রেমেশ চৈতন্য। ব্রহ্মচারী হিসাবে সব রকম কাজের সঙ্গে যুক্ত হবার সুযোগ পান এই শিলং মিশনে থাকার সময়। ঠাকুরের নিত্য পূজা, চাঁদা সংগ্রহ, রান্নাবান্না, ছাত্রাবাস দেখাশোনা ইত্যাদি কর্ম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি করতে থাকেন। স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছেই তার পরবর্তীকালে সন্ন্যাস লাভ 1961 খ্রিস্টাব্দে। তিনি মিশন অফিসে সন্ন্যাসী কর্মীরূপেও কাজ করেছেন। 66 খ্রিস্টাব্দে দশম অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের একান্ত সচিব হিসেবে প্রমেয়ানন্দজি নিযুক্ত হলেন। তাঁর ওপরে প্রভু মহারাজের ছিল অগাধ আস্থা। 19 বছরের বেশি স্বামী বীরেশ্বরানন্দজির কর্মসচিব থাকাকালে কখনো তাকে অনুপস্থিত থাকতে বা ছুটি নিতে দেখা যায়নি। বীরেশ্বরানন্দজির মহাপ্রয়াণের পর তিনি উদ্বোধন পত্রিকার সংযুক্ত সম্পাদক হন। নভেম্বর 85 থেকে 87 পর্যন্ত এই গুরুদায়িত্বটি তিনি সুচারুরূপে পালন করেছেন। এপ্রিল মাসে তিনি মঠের একজন ওসি ও রামকৃষ্ণ মিশন পর্ষদের সদস্য নির্বাচিত হন এবং এই বছরেই সেপ্টেম্বর মাসে বেলুড় মঠে এসে তিনি ম্যানেজারের পদ গ্রহণ করেন এবং 97 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের কোষাধ্যক্ষের দায়িত্ব লাভ করেন। বিভিন্ন সময়ে তিনি রাশিয়া, আমেরিকা, কানাডা, মরিশাস, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে প্রভৃতি বহু দেশ সফর করেছেন। 2009 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথিতে স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পদে আসীন হন। 2011 খ্রিস্টাব্দের 20 অক্টোবর সকাল 8:25 তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী প্রমেয়ানন্দ মহারাজ স্মরণে আয়োজিত এই বক্তৃতাটি স্বর্গীয়া রেণুকা সরকার এবং ডক্টর মাধুরী সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদেরও ধন্যবাদ এবং অভ্যর্থনা জানাই। আজ স্বামী নির্বেদানন্দজি, স্বামী সন্তোষানন্দজি, স্বামী বিশোকানন্দজি, স্বামী ধ্যানাত্মানন্দজি এবং স্বামী প্রমেয়ানন্দজির স্মরণে আয়োজিত এই বক্তৃতায় আলোচনা করবেন স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ। আপনারা সকলেই তাকে চেনেন, সম্পাদক, উদ্বোধন, বাগবাজার, কলকাতা। তার আলোচনার বিষয় আধুনিক মননে মা শারদা। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করি তিনি তার বক্তৃতা শুরু করুন। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। প্রথমেই প্রণতি জানাই পরম পূজনীয় সন্ন্যাসী মহারাজদের, যাদের স্মৃতিতে এই স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে আজকে। সেই সাথে শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই যাদের অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতার আয়োজন সম্ভব হয়েছে। প্রণাম জানাই এই ইনস্টিটিউটের সেক্রেটারি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। মহারাজ একটু বাইরে আছেন, বলেছেন চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আর শ্রদ্ধা এবং নমস্কার জানাই এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে। আজকের আলোচনার বিষয় আধুনিক মননে মা শারদা। আমরা
বলি আমরা আধুনিক যুগে রয়েছি। এই যে আধুনিক যুগ, তার একটা বড় লক্ষণ হচ্ছে টেকনোলজি, প্রযুক্তির ব্যাপক ব্যবহার, এবং আমাদের জীবনের সর্বত্র জুড়ে রয়েছে। এবং যত দিন অতিক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্রমশ একেবারে প্রযুক্তির সঙ্গে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে। কয়েক বছর আগে একজন সাংবাদিক, ওর নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ফোয়ার, উনি একটা বই লেখেন। বইটির নাম হচ্ছে দি ওয়ার্ল্ড উইদাউট মাইন্ড, দ্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট অব বিগ টেক। সেখানে এই যে বড় বড় টেক কোম্পানি আছে, টেকনোলজির ব্যবহার, সেইগুলো নিয়ে, তার প্রভাব নিয়ে উনি বিস্তৃত আলোচনা করেছেন। সেখানে এক জায়গায় বলছেন যে এই যে টেকনোলজির ব্যবহার এত ওয়াইড স্কেলে হচ্ছে, তার একটা বড় প্রভাব আছে আমাদের ওপরে। কীরকম? সেটা শুধুমাত্র আমাদের জানা বা আমরা যে জ্ঞান অর্জন করছি সেটাকেই প্রভাবিত করছে তা নয়, আমরা কি চিন্তা করছি এবং কাজ করছি তার উপরে এর একটা বড় প্রভাব রয়েছে। তারা কিন্তু ক্রমাগত আমাদের এই ব্যবহার, প্রযুক্তির সঙ্গে যে আমরা জুড়ে রয়েছি, সেখান থেকে আমাদের সম্পর্কে সাথে তাদের একটা তথ্য বিনিময় হচ্ছে। তারা আমাদের প্রেফারেন্স, আমাদের পছন্দ অপছন্দ জানতে পারছে, এবং তার ফলেই আমরা তাদের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের ব্যবহার, সেটা বিভিন্ন বস্তুর ব্যবহার যে কোনো ফর্মেই হোক, তাতে উৎসাহিত হচ্ছি। এই আমাদের চিন্তার জগতে তাদের একটা বিশাল প্রভাব রয়েছে, এবং এর ফলে আমাদের এমন একটা জগৎ তৈরি হয়েছে যেখানে উনি এই শব্দটা ব্যবহার করছেন যে আমরা কন্টিনিউয়াসলি ডিস্ট্র্যাক্টেড, জাস্ট বিভ্রান্ত হচ্ছি। এবং শুধু তাই নয়, যে একটা বড় জিনিস যেটা আমরা খুব লুজ করছি, যেটার খুব প্রয়োজন রয়েছে, সেটার কথা বলছেন, একদম ইংরেজি শব্দ ইউজ করছেন, কন্টেম্পলেশন। এর ফলে আমাদের জীবনে কন্টেম্পলেশন, এই যে গভীর চিন্তা কিংবা গভীর মনন, তার অভ্যাসটা আমরা রীতিমতো হারিয়ে ফেলছি। ঠিক এই শব্দটা ব্যবহার করছেন। তার কারণ হচ্ছে আমরা ক্রমাগত ডিস্ট্র্যাক্টেড হচ্ছি, সরে সরে যাচ্ছি, আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। টেকনোলজির যে ব্যবহার আমরা যে আধুনিক যুগে বলছি আমরা করছি, খুব দ্রুতভাবে তার ব্যবহার হচ্ছে, পাল্টে পাল্টে যাচ্ছে খুব দ্রুতভাবে। অবশ্যই এর ইতিবাচক দিক যেমন আছে, এর সাথে সাথে এর যে নেতিবাচক দিক সেটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। ওই যে বললাম, আমাদের চিন্তার জগৎ, আমাদের মনোজগতে এর যে একটা প্রভাব আছে, আমরা যে ডিস্ট্র্যাক্টেড হচ্ছি, কীরকম একটা পরিসংখ্যান দিলেই বোঝা যাবে। বলছে এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তার একটি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে যে জনসংখ্যা রয়েছে তার 15% মানুষ কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় তারা ভুগছেন। আরেকটা পরিসংখ্যান কি, ভারতবর্ষের জনসংখ্যার প্রতি 7 জনের 1 জন কোনো না কোনো তাদের সমস্যা রয়েছে, এবং গ্লোবাল পরিসংখ্যান হচ্ছে প্রতি 8 জনে 1 জন এই হয় ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি কিংবা রেস্টলেসনেস এরকম। তো এই যে টেকনোলজির ব্যবহার যেমনি বাড়ছে, আমাদের মনোজগতের ওপরে তার প্রভাব পড়ছে,
এবং তার নেতিবাচকও একটা প্রভাব রয়েছে, এবং সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে। আপনারা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যাকে আমরা বলি সেটার ওয়েবসাইট ভিজিট করেন, আমি দেখছিলাম, সেখানে দেখছি তারা একটা পেজ রেখেছে, সোশ্যাল আইসোলেশন অ্যান্ড লোনলিনেস, এই নিয়ে একটা বিস্তৃত আলোচনা আছে। সেখানে বলছে আমাদের বিশ্বে আনুমানিক প্রতি 4 জন বয়স্কের মধ্যে 1 জন সামাজিক যে বিচ্ছিন্নতার বোধ, এই একটা সমস্যায় আক্রান্ত, প্রতি 4 জনে 1 জন। এবং সেই সংখ্যাটা 5 থেকে 15% কিশোর কিশোরী তারা কিন্তু এরকম একটা বিচ্ছিন্নতা বোধে সমাজে রয়েছে, কিন্তু তারা কিন্তু একটা বিচ্ছিন্নতা বোধে ভুগছেন। খুব ভাবার মতো জায়গা। এবং এই বিচ্ছিন্নতা বোধ যাতে হয় যেখানেই হচ্ছে, তা কিন্তু বলছেন, লিখছেন তারা, যে আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আয়ু, তার উপরে কিন্তু এর একটা বিশেষ প্রভাব রয়েছে। আজ থেকে 20 বছর 25 বছর তারও আগে এই যে মানসিক সমস্যার, তা এতটা তীব্র আমাদের বিশ্বে এবং ভারতবর্ষে কিন্তু এরকমভাবে আমরা কখনোই দেখিনি বা ভাবতে পারিনি। এ বিষয়ে সতর্ক করেছিলেন একজন বেশ অনেক বছর আগে, সেটা হচ্ছে 1938, ডেভিড ইয়ং বলে, কার্ল ইয়ং। তিনি পাশ্চাত্যের একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ। 1938 সালে তিনি ভারতবর্ষে আসেন, 38-এর শেষ দিকে, এবং প্রায় 2 মাস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি ঘুরে ঘুরে বেড়ান। বেরিয়ে উনি ফিরে যান, ফিরিয়ে গিয়ে একটি বই, তার বিখ্যাত বই লেখেন, সাইকোলজি অ্যান্ড দ্য ইস্ট। খুব বিস্তৃত আলোচনা করেছেন এই প্রাচ্য সম্পর্কে, প্রাচ্যের সংস্কৃতি, আধ্যাত্মিকতা ইত্যাদি। একেবারে বইয়ের শেষের দিকে 4টি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। তার মধ্যে প্রথম হচ্ছে, বলছেন, দেখো, আমি আবার বলছি যে ভারতবর্ষ একটা দেশ হতে চলেছে। ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, এরকম একটা কথা চলছে। তো ভারতবর্ষ একটা দেশ হতে চলেছে, এবং অনেকগুলো দেশের সাথে তাদের একটা কমিউনিটি, তার সঙ্গে ভারতবর্ষ যুক্ত হতে চলেছে। তাদের গাইডিং প্রিন্সিপাল কিন্তু ডিটাচমেন্ট বা পিস অফ দি সোল নয়। আমি ওনার ভাষায় ব্যবহার করছি, যে দেশগুলোর সঙ্গে যে কমিউনিটির সাথে যুক্ত হতে চলেছে তাদের গাইডিং প্রিন্সিপাল পিস অফ দ্য সোল নয়। এটা একটা প্রথম কথা বলছেন। দ্বিতীয় বলছেন, এই যে প্রাচ্যের মানুষের যে একটা স্পিরিচুয়াল ভ্যালু রয়েছে, সেটা কিন্তু একটা কোল্যাপস করার মুখে রয়েছে, এরকম একটা অবস্থায় রয়েছে। তৃতীয় আরেকটা কথা বলছেন, যে প্রাচ্যের এই যে বিদ্যা বা সংস্কৃতি, সেটা নিজের ভাষাতে বলুক, তার নিজস্ব একটা ভঙ্গিমা রয়েছে কথা বলার, কিন্তু এই আমাদের জন্য, আমাদের বিশ্বের সকলের জন্য তাদের কিন্তু একটা বলার মতো বিষয় রয়েছে। তাদের এমন কিছু রয়েছে, ঐতিহ্য, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, যেখানে যে ভাষাতেই, যে ভঙ্গিতেই বলুক, তাদের বলার কিছু আছে। আর 4 নাম্বার আরেকটা বলছেন, যে সমস্ত মানুষের দৃষ্টি বাইরের দিকে থাকে, তারা কিন্তু কখনোই তাদের প্রয়োজন নিয়ে সন্তুষ্ট হয় না। আরও অনেক অবজারভেশন আছে ওনার। এই 1938 সালের কার্ল ইয়ং এখানে এসে এই সতর্ক বার্তা আমাদের জন্য কিন্তু দিয়ে গেছেন। তো এই যে আমরা ওই আধুনিকতার কথা বলছিলাম, তার ইতিবাচক দিক রয়েছে, আমি সেগুলোতে যাচ্ছি না, কিন্তু তার সাথে এই উদ্ভূত যে সমস্যাগুলি, এই একটা বিচ্ছিন্নতা বোধ, একটা জীবনের পূর্ণতা, সেই বোধের অভাব, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিলিং অফ লোনলিনেস, এই জিনিসগুলো কিন্তু যত দিন বাড়ছে, যত সময় যাচ্ছে,
সেটা বাড়ছে। এবং ওই যে সকলের মধ্যে আছি আমরা, কিন্তু তবুও আজকাল যেভাবে আমরা সবাই কানেক্টেড, আজ থেকে 10 বছর আগেও তা ভাবা যেত না, 10 বছর 15 বছর আগে যে কোনো মুহূর্তে বিশ্বের যে কারোর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছি। কত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে কথা বললাম, তারা বিচ্ছিন্নতা বোধকে, এই লোনলিনেসকে একটা বড়, বর্তমানের বড় সমস্যা, বড় অসুখ বলে তুলে ধরছেন। কোথাও যেন শান্তির অভাব, তৃপ্তির অভাব। ভারতবর্ষের একজন খুব বড় সমাজবিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে এম.এন. শ্রীনিবাসন। তিনি বলছেন যে একটা আদর্শ জীবনের অন্যতম লক্ষণ হচ্ছে তৃপ্তি। এই রকম একটি জীবন রয়েছেন আমাদের সামনে আমাদের মা সারদা দেবী, যার মধ্যে তৃপ্তি রয়েছে, পূর্ণতার বোধ রয়েছে। তিনি এমন একটা জীবনযাপন করে গেছেন, সেটি আজকের এই যে সময়ে দাঁড়িয়ে যে সামান্য বর্তমানের সমস্যার কথা বললাম, তিনি কিন্তু এই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের জীবনে চলার পথে একজন বড় নির্দেশিকা। তার কাছ থেকে রসদ খুঁজে পেতে পারি। এই যত সমস্যা বললাম, তার জীবন যদি আমরা আলোচনা করি, গভীরভাবে অনুধ্যান করি, তাহলে দেখব যে খুব ছোট ছোট বিভিন্ন বিষয়ের তার জীবনের যাপনের মধ্যে এইগুলো কিন্তু লুকিয়ে আছে। ওই যে আমরা বলছি যে আমরা নিঃসঙ্গ বোধ করছি, একাকিত্ব বোধ করছি, কানেক্টিভিটির অভাব, কানেকশন, আমরা কানেক্টেড ফিল করছি না। তো এই যে কানেকশন, লস অফ কানেকশন, কানেক্টিভিটি, এই নিয়ে একটু আমি পড়াশোনা করার চেষ্টা করছিলাম। তাতে দেখছি যে এই সমস্যাটা কত তীব্র, যে পাশ্চাত্যে এখন হিউম্যান কানেকশন স্পেশালিস্ট তারা উঠে এসছেন। কি না, যে সমস্ত মানুষেরা বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত, তাদেরকে ওরা হেল্প করবেন, তাদেরকে বলছে হিউম্যান কানেকশন স্পেশালিস্ট। তো এই যে আমরা কানেকশানের কথা বলি, তো আমরা যদি আমাদের প্রাচ্যের দিক থেকে দেখি, আমাদের যা শাস্ত্র রয়েছে, সংস্কৃতি রয়েছে, 3 ধরনের কানেকশান একটু ভাবা যেতে পারে। ঠাকুরমায়ের জীবন থেকে দেখার চেষ্টা করব। 3টে কানেকশানের কথা ভাবতে পারি। আমি কানেকশান শব্দটাই ব্যবহার করছি ইংরেজিতে, যেহেতু এই শব্দটার বহুল ব্যবহার রয়েছে। একটা হচ্ছে সেলফ কানেকশন, দ্বিতীয়টা হচ্ছে কালেকটিভ কানেকশন, আর তৃতীয় আরেকটা কানেকশনের কথা ভাবা যেতে পারে কানেকশন, সেটাকে বলবো মাইক্রো কানেকশন। এই কানেক্টিভিটি, এই 3টে স্তরে একটু ভাবার চেষ্টা করা যেতে পারে। অর্থাৎ আমাদের জীবনে আমাদের যা কিছু, এই যে আমাদের সমাজে অবস্থান, আমাদের পরিবারে অবস্থান, আর একটু বৃহত্তর সমাজে অবস্থান, সেটা তো শুধু আমার একক অবস্থান নয়, আমার এই অবস্থান অনেকের সঙ্গে জুড়ে রয়েছে। আমার পরিবারের মানুষজন, তাকে আর একটু ছাড়িয়ে সমাজ, দেশ, বিশ্ব। আমরা বোধ করি যে এতজনের মাঝে থেকেও আমরা লোনলি, নিঃসঙ্গ বোধ করছি, কানেক্টিভিটির অভাব। এই যে যাদের সঙ্গে থাকছি, যে পার্সপেক্টিভে থাকছি, সেখানে কানেক্টিভিটিটাকে কিভাবে দেখতে পারি, সেইটাকে একটু ভাবা যাক। এই যে সেলফ কানেকশন বলছি, একটা কথা হচ্ছে যে এটা মনে হতে পারে যে এই কথাটা স্ববিরোধী, কিন্তু আমাদের শাস্ত্র বলে আমরা যে আমাদের মধ্যে যে একাকিত্বের বোধ রয়েছে, তার নিরাময় যেটাই রয়েছে, তার যেটা নিদান, ওষুধ যেটা বলতে পারি, সেটা কিন্তু নির্জনতায়। একাকিত্বের নিরাময় রয়েছে নির্জনতায়। এই যে একাকিত্ব, আমাদের প্রাচ্যের শাস্ত্র বলে তার একাকিত্বের কারণ হচ্ছে মানুষ তার নিজের স্বরূপ থেকে বিচ্ছিন্ন। তার ভেতর একটা খুঁটি আছে, তার একটা স্বরূপ রয়েছে, সেটা থেকে সে দূরে সরে আছে। অন্তত এই বোধটাকে আমাদের মধ্যে নিয়ে আসা দরকার
যে আমাদের একটা প্রকৃত স্বরূপ রয়েছে। একটা অ্যালিয়েনেশন বলে সাইকোলজিতে খুব শব্দ ব্যবহার হয়। আমরা যত বেশি আমাদের শরীর, আমাদের আশেপাশের মানুষজন, আমাদের এই সমগ্র বিশ্ব, তার সাথে যত বেশি আমরা নিজেদেরকে একাত্ম করে ভাবব, আমাদের একাকিত্ব তত বেশি বাড়বে। তার কারণ আমাদের মূলটা যে স্বরূপ, সেখান থেকে যদি আমরা সরে যাই, তাহলে কিন্তু আমাদের একাকিত্ব বা এই যে কানেকশানের লস অফ কানেকশান বলছি, সেটা বাড়বে বই, কমবে না। এবং এইটি কমবে তখনই যদি আমরা আমাদের সত্তার গভীরে ডুব দিই। আমাদের ভেতরে একটা সত্তা রয়েছে, সেইটার স্পর্শটা জীবনে বড় দরকার। ওই সত্তাটা হচ্ছে আমাদের খুঁটি। এই যত কাজ করি, যা কোলাহল, মানুষজনের সঙ্গে মেশামেশি ইত্যাদি, তার মাঝেও কখনো কখনো কিন্তু ওই জায়গায় ঘুরে আসতে হবে, ওইখানে একটা ডুব দিতে হবে, দেখতে হবে যেখানে কোনো কোলাহল পৌঁছচ্ছে না, শান্ত স্তব্ধ একটা নির্মল অবস্থা, বাইরের কোনো চাঞ্চল্য সেখানে প্রবেশ করতে পারে না, একটা নিবাত নিষ্কম্প প্রদীপ যেন চলছে। সেটা হচ্ছে আমার জীবন প্রদীপ। সেখানে হচ্ছে আমার জীবন দেবতা রয়েছেন, আমাদের অন্তরাত্মা রয়েছেন। এটি হচ্ছে খুঁটি আমাদের। আমাদের এই যে সেলফ কানেকশান, আমরা যে নির্জনতার কথা বলছি, এই নির্জনতা এই কারণেই আমাদের ওই খুঁটির সাথে, অন্তরাত্মার সঙ্গে আমাদের যোগসূত্র স্থাপনের দরকার। তাহলেই কিন্তু ওই যে আমাদের যে একাকিত্বের বোধ, সেইটি কিন্তু দূর হবে, সেটি আস্তে 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 কমবে। মা তার কিন্তু নিজস্ব কথাতেই, তার নিজস্ব ভাষাতেই ইতি বলছেন, আমাদের অন্তরাত্মার তার খোঁজ করতে হবে। মা বলছেন, ঠাকুরের কথা বলছেন, মা বারবার বলছেন, দেখো আমাদের যা কিছু, তার মূল হচ্ছে ঠাকুর, তিনি আমাদের আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। তারপর বলছেন, দেখো সর্বদা বিচার করতে হবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করতে হবে। তারপর বলছেন, ঠাকুর বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ফেলে তুলে নে। এই যে ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা, ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে, তিনি যে সব করছেন তা চিন্তা করা। ওই যে এটি হচ্ছে খুঁটি, এটি হচ্ছে সেলফ কানেকশান, এই স্থাপন করা। তো এই যে তিনটে কানেকশানের কথা বললাম, এটি হচ্ছে প্রথম সেলফ কানেকশান। দ্বিতীয় যেটা, এই সেলফ কানেকশানের পরবর্তী যেটা আসছে, সেটা হচ্ছে কালেকটিভ কানেকশান। আর এই যে বললাম, আমরা আমার পরিবারে থাকছি, সমাজে থাকছি, জগতে থাকছি, তার সঙ্গে আমাদের যোগসূত্র কি? বাইরের জগতের সাথে তো নিরন্তর আদান প্রদান হচ্ছে, মানুষের সঙ্গে নিরন্তর বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে, নানান রকমভাবে ইন্টারাকশান হচ্ছে। আমরা তাদেরকে কি দৃষ্টিতে দেখছি? একটা রক্ত মাংসের একটা শরীর, সামান্য অবয়ব, নাকি অন্য কোনো দৃষ্টিতে দেখছি? এখানে দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কানেকশান তৈরি করব, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রবন্ধে একটা খুব সুন্দর লিখেছেন। তিনি বলছেন যে বাল্যকালে তার দৃষ্টি খুব ক্ষীণ ছিল, তিনি যা দেখতেন আবছা দেখতে পেতেন। তো উনি লিখছেন যে আমি ভাবতাম যে এই যে বাইরের যা কিছু দেখছি, সেটা বুঝি এই রকমই দেখা যায়। তো হঠাৎ করে একদিন কারো একজনের চশমা উনি পরেছেন, এবং চশমা পরে মনে হচ্ছেন যে উনি জগৎটাকে সেদিন একটা অন্যরকমভাবে দেখছেন, এত স্পষ্ট। তো তিনি লিখছেন যে দেখো, মনে হলো আমি সকলের কাছে এসে পড়েছি, সবাইকে স্পষ্ট করে পাওয়া, কাছে পাওয়া, এই দেখার যে একটা আনন্দ, সেটা বোধ করলাম। এবং এই যে বিশ্বভুবন যেটাকে দেখছি, সেটাকে আমি দ্বিগুণভাবে লাভ করলাম। তারপরে সুন্দর লিখছেন যে এই চোখ দিয়ে যেমনি কাছে আসা যায়, তেমনি আত্মা দিয়ে কাছে আসা যায়। তিনি আত্মার দৃষ্টির কথা বলছেন। এই চোখ দিয়ে যেমনি কাছে আসা যায়, এই আত্মা দিয়ে কাছে আসা যায়। সেই রকম করে যার কাছেই যাব, সে আমার হাত ধরে তুলে ধরে বলবে, তুমি এসেছো,
সেই জন্য বলছেন যে দেখো, তিনি বলছেন যে আত্মা দিয়ে এই বিশ্বের সর্বত্র প্রবেশ করা, এইটাই হচ্ছে সাধনা। কি দৃষ্টিতে দেখছি। তো এই যে কালেকটিভ কানেকশান, এই কালেকটিভ কানেকশান যদি স্থাপন করতে হয়, দৃষ্টির বিষয়ে গুরুত্ব দিতে হবে। মাকে একদিন স্বামী বিশ্বেশ্বরানন্দজি জিজ্ঞেস করছেন যে আপনি আমাদের কিভাবে দেখেন? তো মা বলছেন দেখো, নারায়ণভাবে দেখি। তো মহারাজ জিজ্ঞেস করছেন আমরা তো আপনার সন্তান, তো নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না। মা বলছেন আমি সন্তানভাবেও দেখি, নারায়ণভাবেও দেখি। আরেক দিন রয়েছে, কোঠারে রয়েছেন মা, তো বলছেন, এটা আশুতোষ মিত্রের স্মৃতিতে আছে, তিনি দেখছেন মা তাকে একদিন বলছেন দেখো একবার কি দেখছি জানো, ঠাকুরই সব হয়েছেন, যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া কেউ নেই, বুঝলাম এই সবই তার সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। তারপর বলছেন আরেক দিন দেখলাম একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, তো রাধি তাকে মারবে, তো দেখলাম কি জানো, দেখলাম একটা পিঁপড়ে তো নয়, ঠাকুর, ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব রাধিকে আটকালাম, ভাবলাম হারে এই ঠাকুরই তো সব হয়েছেন। এই যে দৃষ্টি, আমার চারপাশে যারা রয়েছেন তাদেরকে কি দৃষ্টিতে দেখছি, তাদের সঙ্গে আমার যোগসূত্রটা কোথায়, সেইটা কিন্তু এইখানে স্পষ্ট। এটা খুব সুন্দর রয়েছে, মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বরা, বান্ধবা শিবভক্তাশ্চ স্বদেশে ভুবনত্রয়ম। যারা শিবের ভক্ত যারা, তারা এরকম তাদের একটা দৃষ্টি যে আমার দেবী পার্বতী হচ্ছে আমার মা এবং পিতা হচ্ছে মহেশ্বর, এবং এই যে শিবভক্ত যারা রয়েছে তারাই হচ্ছে আমার বান্ধব। তারা এই দৃষ্টিতে দেখছেন। তো এই শিব, এটি হচ্ছে অর্থ। তো শিবা উপাসকরা যারা আছেন তারা এই সব নারীকে তারা ভগবতী দেখছেন, পার্বতীর সাথে এক করে দেখছেন, আর সমস্ত যারা নর রয়েছে তারা ভগবান শিবের সঙ্গে করে দেখছেন, এবং তাদেরকে শেষে সেই পরম তত্ত্বে লীন করছেন। তো এই যে আমরা মাসের সাথে সকলের সাথে যোগসূত্র তৈরি করতে চাইছি, আমরা একাকিত্বের বোধ থেকে বেরোতে চাইছি, সেক্ষেত্রে আমাদের ওই দৃষ্টিটাকে দেখতে হবে, দৃষ্টিটাকে পাল্টাতে হবে, একটা অন্যরকম দৃষ্টি নিয়ে আসতে হবে। এই মায়ের জীবনে দেখতে পাচ্ছি, এই যে বললাম যে তিনি কি দৃষ্টিতে জিনিসটাকে দেখছেন, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা বলছেন যে মাইক্রো কানেকশান, এই শব্দগুলো পাশ্চাত্যে ব্যবহার হচ্ছে, যারা এই কানেকটিভিটির নিয়ে লেখাপত্র করছেন। মাইক্রো কানেকশান, মাইক্রো কানেকশান এর মধ্যে কোনো প্ল্যানিং নেই। কীরকম একটা উদাহরণ দিই, আপনারা সবাই বাজারে যান, রোজই শাকসবজি কেনা বা অন্য কেনাকাটা, হয়তো দিনের পর দিন যার কাছ থেকে সবজি কেনে সেই একই লোক, রোজই তার কাছে যাওয়া হচ্ছে, তার কাছে কেনা হচ্ছে, কিছু নেই, টাকা দেওয়া হচ্ছে, সবজি দেওয়া হচ্ছে, সেই বিনিময়টুকু আছে, আদান প্রদান আছে, কিন্তু এর সাথে একটা ভাব বিনিময়, একটা সম্পর্ক গড়ে ওঠে। এটা হচ্ছে মাইক্রো কানেকশান। হয়তো 3 দিন 4 দিন না গেলে জিজ্ঞেস করে কি হলো, অনেক দিন আসোনি যে, দেখতে পাইনি। এই একটা এমন বিনিময় হয়েছে যে বিনিময়টার মধ্যে কোনো প্ল্যান নেই, যে বিনিময়টার মধ্যে কোনো বড় কিছু আয়োজন নেই, কিন্তু একটা যোগসূত্র স্থাপন হয়েছে। এটা হচ্ছে মাইক্রো কানেকশান। মায়ের জীবন যদি দেখা যায়, মা যখন যেখানে থেকেছেন, যখন জয়রামবাটিতে থেকেছেন, জয়রামবাটির মানুষজন দূর দূরান্ত থেকে, জয়রামবাটির সাধারণ মানুষ, তারা কিন্তু মায়ের সঙ্গে জুড়ে রয়েছেন। একটা যে প্রচুর কথাবার্তা হচ্ছে তা নয়, একটু দেখা, একটু কথা, এটাকে বলছে মাইক্রো কানেকশান। তো এই মায়ের জীবনে এইরকম অনেক রয়েছে। মা যখন উদ্বোধনে রয়েছেন, এই 20-21 বছরের একটি ছেলে, তার বাবা মা নেই, মার কাছে প্রায়ই আসতেন। এই একদিন এসছেন মায়ের কাছে, তো মা বিকেলবেলা বসতে দিয়েছেন, পিড়ে পেতে দিয়েছেন, দুধ ভাত খেতে দিয়েছেন। তো সে বলছে না আমি খাবো না, তুমি একটু নিজে হাতে করে খাইয়ে দাও, তাহলে খাবো। মা বললেন ঠিক আছে। কিছুক্ষণ পর বোয়াকে বলছেন ঠিক আছে, তো ওভাবে খাবো না, তুমি মুখে ঘোমটা দিয়ে আছো, ঘোমটা সরাও, তাহলে খাবো, নইলে খাবো না। তো এ তো খুব বড় ঘটনা নয়, কিন্তু ওই একটা
অদ্ভুত সংযোগ স্থাপন হয়েছে। এই ছেলেটির কথা যার বললাম তার সঙ্গে আরেকটু সুন্দর রয়েছে। একদিন সে মাকে হঠাৎ করে ওরকম বসেছে মায়ের সাথে, মাকে বলছে, আচ্ছা তুমি তো এত লোককে মন্ত্র দাও, কি মন্ত্র দাও একটু বলো দেখি আমাকে। তো মা নাকি সেই দিন তাকে আলাদা করে তাকে মন্ত্র দিয়েছিলেন। তো আমার বলার জায়গা হচ্ছে এটাই, যে মা যেখানে থেকেছেন, এই ছোট ছোট তার জীবন দেখলে দেখা যাবে, আমরা অনেক বড় বড় মানুষদের কথা জানি যারা মায়ের সংস্পর্শে এসছেন, কিন্তু সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ সে সঙ্গে মায়ের একটা যোগসূত্র তৈরি হয়েছে। এটা হচ্ছে মাইক্রো কানেকশান, যেগুলো কোনো বিশেষ ব্যাখ্যা করা যায় না, কিন্তু এই যে যোগসূত্র তৈরি হচ্ছে। তো এই যে কানেকটিভিটির কথা বললাম, সেলফ কানেকশান, কালেকটিভ কানেকশান, মাইক্রো কানেকশান, ওই যে প্রথম আলোচনা শুরু করেছিলাম যে ওই যে একাকিত্ব, নিঃসঙ্গতার বোধ, সেটা কাটাতে হলে এইগুলোর কথা যে একটু তত্ত্ব বললাম এবং মায়ের জীবন বললাম, আমাদের এই ভারতীয় জীবনে, ভারতীয় শাস্ত্রে, অধ্যাত্মশাস্ত্রে এই আমরা যা কিছু করি না কেন তার একটা ফাউন্ডেশন রয়েছে, তার একটা তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বটুকুকে বললাম যে কি করে আমরা এই যে একাকিত্বের বোধ কি করে কাটাতে পারি এবং মায়ের জীবন থেকে কি পাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম আলোচনার প্রথম অংশ। দ্বিতীয়, এই যে নানান রকম সমস্যা আসছে আমাদের, একাকিত্বের সমস্যা বললাম, তা তো বটেই, মানসিক অস্থিরতা, সম্পর্কের সমস্যা, এই সবগুলোই কিন্তু আমরা যেহেতু আমাদের যাদের সঙ্গে থাকতে হয় তাদের সঙ্গে প্রতিনিয়ত কিন্তু আমরা ইন্টারঅ্যাক্ট করি। এবং এই যে আধুনিক জীবনের যদি একটা বৈশিষ্ট্য বলি, সেই বৈশিষ্ট্য হচ্ছে আমরা খুব ব্যস্ত, আমাদের সমস্ত কিছু ইনস্ট্যান্ট, এবং ব্যস্ত জীবন মানেই তার সাথে সাথে আরেকটা যুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে ব্যস্ত মন, হারিড মাইন্ড। খুব দ্রুততার সঙ্গে সব হচ্ছে, ইনস্ট্যান্ট। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ইন্টারঅ্যাক্ট করার বিভিন্ন মাধ্যম আছে, সেখানে খুব ভাবনা চিন্তা করি না, ভাবনা চিন্তা না করেই আমরা অনেক সময় রিয়্যাক্ট করে বেশি। তো এই যে দেখা যাবে একটু ভেবে যে আমাদের এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসে মূলত মানসিক জগতে, সেটা নির্ভর করে আমরা আমাদের পারিপার্শ্বিক যারা আছেন, মানুষজন হতে পারেন বা নানান রকম মিডিয়া হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা কীরকম প্রতিক্রিয়া দেখাচ্ছি। একটা ক্রিয়া হলো আমি প্রতিক্রিয়া ইনস্ট্যান্ট দেখালাম, সেই প্রতিক্রিয়ায় আরেকজনের ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া এলো, এই প্রতিক্রিয়া চলতে থাকে। এই প্রতিক্রিয়াগুলো আমার আপনার মনের মধ্যে এক একটা করে তরঙ্গ তোলে। এই তরঙ্গগুলো যখন খুব বেশি মাত্রায় বাড়তে থাকে তখন আমরা একটু অস্থিরতা অনুভব করি, অনেক সময় বেসামাল হয়ে যাই। তো এই যে মানুষজনের মধ্যে থাকা, সেটিকে তো আমাদের থাকতে হবে। সেখানে কীরকমভাবে থাকা যেতে পারে, মাও তো এরকমভাবে থেকেছেন, সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এতটা আমরা যেভাবে আজকে ইন্টারাকশন করতে পারি সেইভাবে ছিল না। কিন্তু মায়ের জীবন যদি দেখি একটু, মায়ের জীবন থেকে কিছু কিছু মা যে অন্যদের সঙ্গে মিশছেন, ব্যবহার করছেন, সেখানে কিছু কিছু গভীরভাবে ভাবলে, বিশ্লেষণ করলে দেখা যাবে কিছু কিছু মায়ের ব্যবহারের কিছু প্রিন্সিপালস উঠে আসে, কিছু নীতি উঠে আসে, সেগুলো কিন্তু ভাবার মতো। কীরকম সেটা আমি ওইরকম চারটের কথা বলবো, যেগুলো মনে হয় আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। সেটি হচ্ছে, মা যখন যেখানে থেকেছেন, অদ্রোহ বলে একটা কথা আছে, এটা গীতার 16 অধ্যায়ে, সেখানে দৈবী সম্পদ রয়েছে অনেকগুলো। সেই দৈবী সম্পদের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে অদ্রোহ। সেটি হচ্ছে অন্যকে আঘাত করার ইচ্ছার অভাব। কেউ আঘাত করছে, সেখানে আমি রিয়্যাক্ট করছি না, আমি তাকে আবার আঘাত করব, এরকম কোনো ভাবনা আমার মধ্যে জন্ম নিচ্ছে না। মা যখন জয়রামবাটিতে ছিলেন, মায়ের তো প্রচুর ভক্ত, প্রচুর জিনিসপত্রের আমদানি হতো। গ্রামবাসীরা অনেকেই এটাকে খুব ভালোভাবে নিতেন না, তাদের মধ্যে একটা ঈর্ষার জন্ম দেখা যেত
তারা বলতো আরে কি কপাল, যদি বামুনের মেয়েই হবে, এত জিনিসপত্র হচ্ছে, আমরাও তো বামুনের মেয়ে। তো মা সেটা জানতেন, মায়ের কাছে যা জিনিসপত্র আসতো কিছু ঠাকুরের জন্য রেখে তিনি কিন্তু বিলিয়ে দিতেন, সেগুলো রাখতেন না। যেটা হচ্ছে, মা অনেক সময় সমাজের যারা অন্তজ নিম্ন শ্রেণী তাদেরকে দীক্ষা দিয়েছেন, তাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ডাকতেন, তারা খাওয়া দাওয়া করছেন, মা তাদের এঁটো পরিষ্কার করছেন, মাকে এর জন্য ঝক্কি পোহাতে হতো। এইটার জন্য বিভিন্ন অজুহাত তুলে গ্রামের যারা একটু মাতব্বর শ্রেণী ছিল তারা এসে মায়ের কাছে জরিমানা আদায় করতো, টাকা দিতে হতো। কেন? ওই টাকা দিয়ে তারা বিভিন্ন পুজো টুজো করবে, কিছু অনুষ্ঠান আনন্দ ইত্যাদি করবে। মা তাদের বলতেন যে দেখো, তোমাদের টাকার দরকার আমাকে বলো না, তোমরা এত আমাকে বেগ দিচ্ছ কেন? এই মায়ের সঙ্গে কিশোরী মহারাজ লিখছেন যে কিশোরী মহারাজ মাঝে মাঝে খুব ক্ষেপে যেতেন যে কিছু একটা করি, বিধান করি, মা কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতেন না। মা বলতেন ঠিক আছে, ওদের সঙ্গে লড়াই করে লাভ নেই, ওদের সঙ্গে লড়াই করে নিজেদের শক্তিক্ষয় হবে। কিন্তু এমন পরিস্থিতিতে মা আঘাত তো করছেনই না, বরং এই যারা প্রতিবেশী মায়ের রয়েছে প্রত্যেকের বাড়ির খোঁজ রাখতেন, কারোর অসুখ বিসুখ, পথ্যের দরকার, ওষুধপত্রের দরকার, ব্যবহার করছেন, যা জিনিসপত্র আসছে তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, যে কোনো উৎসব অনুষ্ঠানে সবাইকে নেমন্তন্ন করছেন, খাওয়াচ্ছেন। এমনকি যারা ওই অনুষ্ঠানের সময় খেতে আসতো অনিমন্ত্রিত যারা, তারাও যখন চলে যাচ্ছেন মা তাদের জিজ্ঞেস করতেন যে আচ্ছা খাওয়া ঠিক হয়েছে তো। এই যে থাকছেন কিন্তু কোনো রিয়্যাক্ট করছেন না, আঘাত করছেন না, এটি কিন্তু খুব আমাদের জীবনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময়তেই আমাদের চারপাশের পরিস্থিতি বা মানুষজনকে পাল্টাতে পারি না, কিন্তু একটু আমরা এইভাবে এই যে মায়ের জীবনের যে এই যে মা করছেন সেটা নিয়ে আমরা কিন্তু একটু ভাবতে পারি। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মায়ের মধ্যে একটা ছিল মৃদুতা, একটা কোমল ভাব। মা যে কথাবার্তা বলছেন, ব্যবহার করছেন, তার মধ্যে একটা নরম মিষ্টি ভাব ছিল। যারাই মায়ের সংস্পর্শে এসছেন মা বলতেন দেখো, অপ্রিয় সত্যবচন কদাপি না কয়। বলতেন দেখো, গোলাপের এই সত্য বলতে বলতে গোলাপের চক্ষু লজ্জা ভেঙে গেছে। এবং মায়ের যখন খুব শরীর খারাপ তখনও রাধুকে বলছেন, রাধি রাধি মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল রাধি। তো এই যে মায়ের মধ্যে একটা মৃদুতা ছিল, যাদের সঙ্গে ব্যবহার করছেন। একবার রাধুদির জন্য একটা ট্রাঙ্ক কিনতে দিয়েছেন, চন্দ্রমোহন দত্ত ছিলেন। তো মা টাকা দিয়ে বলছেন দেখো একটু বেশি টাকা নিয়ে যাও, কারণ যদি লাগে কোথায় পাবে। তো চন্দ্রমোহনবাবু ট্রাঙ্ক কিনে এনেছেন, অনেক দিন হয়ে গেছে, কিন্তু বাকি টাকা ফেরত দিতে ভুলে গেছেন। তো মা কি সুন্দর বলছেন, একদিন বললেন না যে তুমি বাকি টাকা ফেরত দাওনি ইত্যাদি। মা বলছেন দেখো, তুমি যে ট্রাঙ্ক এনেছো, রাধুর কিন্তু ট্রাঙ্কটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, যা টাকা দিয়েছিলাম তাতে হয়েছে নাকি আরও একটু বেশি লেগেছে? তো উনি খুব লজ্জায় পড়ে গেছেন, বলছেন না না মা, আমি কাজের মধ্যে ভুলে গেছিলাম। এদিকে গোলাপ মা কিন্তু যখনই জানতে পেরেছেন যে বাকি টাকা দেয়নি, উনি চিৎকার করতে শুরু করেছেন যে আরে চন্দর, তোর গুরুর পয়সাতেও লোভ হলো। এই পাশাপাশি মা কি সুন্দরভাবে বলছেন, যা বলেছেন, যা বলার ঠিকই বলে দিয়েছেন, কিন্তু কি সুন্দর করে বলছেন। এটি হচ্ছে মায়ের একটি দ্বিতীয় জিনিস, যেটি আমাদের ওই যে বললাম যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা প্রতিক্রিয়া কিভাবে করব, কিভাবে আমার কাজটিকে করে নেব, মায়ের এখান থেকে কিন্তু আমরা যথেষ্টই শিখতে পারি। আরেকটা হচ্ছে মায়ের মধ্যে নিরহংকার ভাব, তৃতীয়, যে মা এমনভাবেই থাকতেন, মাকে আলাদা করে কিছু মনে হতো না, চটি জুতো ইত্যাদি কিছু পরতেন না। ওই যোগিন মা, গোলাপ মা তাদের সঙ্গেই থাকছেন। লোকে অনেক সময় গুলিয়ে ফেলতো কে আমাদের মা শারদা। একদিন খুব সুন্দর রয়েছেন, রামময় মহারাজ ক্লাস 8-এ পড়েন, তিনি মায়ের কথা শুনেছেন যে তিনি মানে জগদম্বা, তিনি এই শরীর ধারণ করে এসছেন। তো তার ভেবেছেন যে রাজরাজেশ্বরী জয়রামবাটিতে আছেন, গিয়ে দেখবেন এটা বসে আছেন সিংহাসনে, দুপাশে দুজন সেবিকা রয়েছেন। তো গিয়ে দেখছেন কোথায় কি সিংহাসন, রাজ সিংহাসন, মা ওখানে উঠোন ঝাড় দিচ্ছেন। না, মা বলছেন বাবা একটু বসো, আমি সব ঝাড়টার দিয়ে আসি, তারপরে তুমি প্রণাম করবে।
মায়ের জন্মতিথি সেবকরা সকলের সন্তানেরা ঠিক করেছে মায়ের জন্মতিথি পালন করবে, সেই দিন মা কিচ্ছু করবেন না। সব উৎসব অনুষ্ঠান আয়োজন হয়েছে, খুঁজে খুঁজে দেখা গেল মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গিয়ে দেখা গেল মা এক কোণে একটা বিশেষ পথ্য রান্না করছেন। কেন? বলছেন দেখো ওই একজন মায়ের সন্তান যে তার শরীরটা ভালো নেই, আজকের এই উৎসবের দিনে কে তার খোঁজ নেবে, তার তো একটু বিশেষ খাবারের দরকার, সেই জন্য মা তার জন্য পথ্য রান্না করছেন। এই যে জীবনযাপন, তার মধ্যে এই যে কোনো মান সম্মানের আকাঙ্ক্ষা মা কিন্তু রাখছে না যাদের মধ্যে থাকছেন, এটি কিন্তু বিশেষভাবে দেখার। তৃতীয় আরেকটা হচ্ছে, চতুর্থ, যে মায়ের দোষ দৃষ্টি। গীতাতে রয়েছে অপুইশুনম, পিশুনতার অভাব, মানে ওই যে ক্ষুদ্র দৃষ্টি, দোষ খুঁজে খুঁজে বার করা। মাকে একদিন একজন বলছিল, মায়ের এক সন্তানের কথা বলে খুব নিন্দা করছিল, তো মা বলছেন দেখো অমুকে বলছে অমুকের কথা, যে ও নাকি ঋষিকেশে ওখানে থেকে সাধুদের সঙ্গে ঝগড়া করছে, তাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে। তারপর মা বলছেন দেখো আমি কি করব, অদৃষ্টের ফল, যার যা হবার তা তো হবেই। কিন্তু ওই যখন আমি ছিলাম আমাদের ভাইদের সংসারে, বউয়েরা সব ছোট, আমি একাই শীত বর্ষা গ্রীষ্ম এগুলো অগ্রাহ্য না করে আমার যখন ধান সেদ্ধ ইত্যাদি করছি, ও কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা অগ্রাহ্য করে আমার সাথে বড় বড় যে হাঁড়ি, ধানের হাঁড়ি, সেগুলো নামাতো। তখন আমার কে ছিল? আমি কি তাকে ভুলে গেছি? এই যে মায়ের কাছে তার দোষ বলছেন, কিন্তু মা কিন্তু ওটাতে সায় দিচ্ছেন না। মা ওইটা মনে রেখেছেন যে এই মায়ের এই সন্তান তার জন্য কি করেছে, এই কৃতজ্ঞতার বোধটা মার মধ্যে ভীষণভাবে ছিল। শুধু দোষ দেখতেন না তো নয়, কৃতজ্ঞতার বোধ। সুহাসিনী দেবী তিনি মায়ের জন্য একটু গুল পাঠিয়েছিলেন তার স্বামীর হাত দিয়ে, তো মা সেটা ব্যবহার করেছেন। বহুদিন পরে যখন সুভাষিনী দেবীর সঙ্গে দেখা করছেন, মা তাকে বলছেন দেখো তুমি যে গুলটা পাঠিয়েছিলে না, সবাই খুব সুখ্যাত করছিল। এই যে দোষ দৃষ্টি নেই, আবার সেই সাথে সাথে কৃতজ্ঞতার বোধ, এই দুটো একটা মায়ের জীবনে অদ্ভুত সুন্দর মিশেল ছিল। সে কারণে এই যে আমরা যখন যেখানে থাকি, একটা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই অভ্যাস যে কতটা কার্যকরী, এটি কিন্তু মায়ের জীবন থেকে আমরা শিখতে পারি। এবং মা খুব সুন্দর বলছেন যে নিন্দা করা তার অপকার কি। মা বলছেন দেখো খোসাটা আর চালটা, এই লোকে কাপড় ময়লা করে আর ধোপা সেই কাপড় সাফ করে দেয়। তো লোকে খারাপ কাজ করে, আর যারা সেটার চর্চা করে তারা কিন্তু সেই পাপের ভাগীদার হয়। মা এই সুন্দর তত্ত্ব কথা বলে দিচ্ছেন। একদিন কথা হচ্ছে নলিনীদির সাথে, তো মা বলছেন দেখো যেখানেই ভালো মন্দের চর্চা হয়, সেখানে যারা আছে চর্চা করে, তাদের কিন্তু তার অংশীদার হতে হয়। কেন হতে হয়? মা বলছেন দেখো ওই একজন পাপ পুণ্যের কথা বলে গেল, এবার যখনই সেইটার কথা উঠল, সেই লোকটার কথা মনে উঠল, তখন কিন্তু এই ভালো মন্দ কাজের চিন্তা আসবে। ঠিক সেই রকম ভালো মন্দর চিন্তা আসবে, মানে এই ভালো এবং মন্দ দুটোরই কিন্তু আমাদের মনের ওপর কাজ করে যাবে। মা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। একদিকে মা দোষ দেখতেন না, কৃতজ্ঞতার ভাব, আবার সেই সাথে সাথে বুঝিয়ে দিচ্ছেন যে এই দোষ দেখার অপকারিতাটা কী। তো এই যে চারটি জায়গা বললাম যে আমরা যেখানে থাকব, সেইখানে আমরা কি অন্যের সাথে ব্যবহারে কীরকম অ্যাপ্রোচ নিতে পারি, এটি কিন্তু মায়ের জীবন থেকে এই ক্রিয়া প্রতিক্রিয়াই তো। আমার প্রতিক্রিয়া কি হবে অন্যের ব্যবহারে, তার উপরেই নির্ভর করবে যে আমার মনের মধ্যে তা কীরকম তরঙ্গ তুলে যাবে। সেই জন্য আমাদের প্রতিক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিক্রিয়া এবং আমাদের ব্যবহার, এই যে বললাম যে মায়ের মধ্যে এই যে অদ্রোহ মৃদুতা, মায়ের মধ্যে এই যে নিরহংকার ভাব, আর এই পরের প্রতি দোষ দৃষ্টির অভাব, তার কৃতজ্ঞতার অভাব, এটি কিন্তু আমাদের আজকের জীবনে, আজকে যে এই ব্যস্ত জীবনের মধ্যে আমরা রয়েছি, সম্পর্কের মধ্যে অনেকের মধ্যে রয়েছে, সেখানে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয় আরেকটি যেটি বলবো, সেটি হচ্ছে আমাদের তো সময় খুব কম একদিকে অনেকের, আবার একদিকে সময়, অনেক সময় এত সময় যে সময়ের কি করে ব্যবহার করব
আমরা কিন্তু বুঝতে পারি না। মায়ের যে এই সুস্থ স্বাভাবিক জীবনযাপন, এই শান্ত মন, অধ্যাত্ম জীবন সুন্দরভাবে যাপন করতে গেলে সময়ের ব্যবহারটি খুব গুরুত্বপূর্ণ। মায়ের জীবনে এই যে সময়ের ব্যবহার, সেটি মায়ের জীবন থেকে শেখার মতো। মা খুব ভোরবেলায় উঠতেন আর রাতে শুতে যেতেন। মা কিন্তু নিরন্তর কিছু না কিছু করে যেতেন। একজন তার বলেছিলেন মাকে যে মা আপনি এত কাজ করেন, তো মা বলেছিলেন বাবা আশীর্বাদ করো যেন সারা জীবন এইরকম কাজ করেই যেতে পারি। মা বলতেন যে দেখো কর্ম করা চাইবই কি, এই কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, আবার একদণ্ড কাজ ছাড়া থাকা উচিত নয়। এই যখনই মনটাকে আলগা দিয়ে আমরা থাকি তখন কিন্তু মনটা কোনো না কোনো গোল বাধায়। তাই মা যেভাবে ব্যবহার করেছেন নিজের সময়, সেটা মা দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করছেন। আমাদের অনেক সময় হাতে সময় থাকে কিন্তু তার সদ্ব্যবহার হয় না, ক্রিয়েটিভ ওয়েতে হয় না। মা রয়েছেন, একদিন ঠাকুর এসে মায়ের কাছে কিছু পাঠ দিয়ে বললেন দেখো এইগুলো তোমাকে দিয়ে গেলাম, একটু শিকে পাকিয়ে দাও। এই আমাদের ছেলেদের জন্য সন্দেশ এইগুলো রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। তো মা ওই শিকে তৈরি করে দিলেন। করে দেওয়ার পরে দেখছেন যে কিছু পাটের ফেসও রয়ে গেছে। মা সেটাকে ফেলে দিলেন না, সেগুলো দিয়ে বালিশ তৈরি করছেন, খুব সুন্দর বালিশ তৈরি করছেন এবং সেই বালিশ ব্যবহার করছেন। কখনোই যে মা কাজ ছাড়া সময় নষ্ট করছেন সেরকম নয়, ভারী সুন্দর মালা গাঁথতে পারতেন। তো একদিন রঙ্গনাথ জুঁই ফুল নিয়ে সেটা 7 লহরের মালা গাঁথছেন, গেঁথে একদম জলের মধ্যে রেখে দিয়েছেন, খুব সুন্দর ফুটে উঠেছে, ভবতারিণীর মন্দিরে পাঠিয়ে দিয়েছেন। মাকে পড়ানো হয়েছে, মা ভবতারিণীকে। ঠাকুর দেখে খুব খুশি, খোঁজ নিলেন কে এইরকম মালা গেঁথেছে, এরকম কালো ইয়েতে মায়ের রূপ খুব সুন্দর খুলেছে। তো খবর দেওয়া হলো, মা গেলেন, মা গিয়ে সেই দেখে এলেন মালা পরে মা ভবতারিণীকে কি সুন্দর লাগছে। তো এগুলো হচ্ছে ছোট ছোট আমি দৃষ্টান্ত দিচ্ছি যে মা সময়ের ব্যবহার কি সুন্দর ক্রিয়েটিভ ওয়েতে মা সময়ের ব্যবহার করছেন, এটি কিন্তু বড় গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এই যে আমাদের অনেক সময় বোধ থাকে যে আমাদের ব্যস্ত জীবন মানেই হচ্ছে আমাদের কাজের মধ্যে পরিপাটি থাকবে না, কোনোভাবে একটা কাজ আমরা সেরে ফেললাম, তা নয়। কিন্তু মা কাজ করছেন, নিরন্তর কাজ করছেন, কিন্তু কাজের মধ্যে এত গোছালো ভাব, ছিমছাম ভাব, যে কাজটা করছেন পরিপাটি করে সুন্দর করে মন লাগিয়ে কাজ করতেন একেবারে। এই ভক্তরা এসছে খেতে, যখন আসন পাতা হচ্ছে মা দেখতেন বেশ কয়েকটা জিনিস, যে আসনগুলো ঠিক পাতা হয়েছে, সব আসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো, একটা আসন থেকে আরেকটা আসনের মধ্যে সমান ফাঁক আছে তো, আসনের সামনে যে পাতা দেওয়া হচ্ছে সেটা আসনের মাঝে আছে তো, গ্লাসে যে জল রয়েছে সেটা খুব বেশি জল নয় তো, আবার খুব কম নয় তো। এই মা এত সুন্দরভাবে দেখতেন কাজটা খুব গুছিয়ে পরিপাটি করে হচ্ছে কিনা। সব কাজ করছেন, এত কাজ করছেন, কিন্তু কাজটাকে একেবারে সমস্ত মন প্রাণ লাগিয়ে সুন্দর করে করছেন। একদিন ভক্তরা প্রসাদ পাবে, পাতা দেওয়া হয়েছে সারি সারি করে, মা দেখছেন পাতাগুলো নোংরা রয়েছে। তো যে সন্তান পাতা দিচ্ছিল তাকে বললেন যে তুমি পাতাগুলো আবার ধুয়ে আবার দাও। বলছেন দেখো আমার যখন শক্তি ছিল তখন আমি প্রত্যেকটা পাতাকে ধুয়ে আলাদা আলাদা করে ধরে ধরে মুছে তারপরে পাতা পাততাম। এগুলো ছোট ছোট উদাহরণ যে এত কাজ করছেন কিন্তু কাজের মধ্যেও কিন্তু একটা মন লাগিয়ে খুব সুষ্ঠু গুছিয়ে কাজের মধ্যে একটা শ্রী ছিল মায়ের। তো এই যে আমাদের এই কর্মজীবনে যা দিন দিন ব্যস্ত হচ্ছে, সেখানে সময়টাকে যেমনি ঠিক করে ব্যবহার করা ক্রিয়েটিভ ওয়েতে, আবার সেই সাথে সাথে সময়কে বার করে কিভাবে নিয়ে আসতে হয় সেটিও কিন্তু মায়ের জীবনে উদাহরণ রয়েছে। সময়কে বার করে আনতে হবে, ব্যস্ত জীবনের মধ্যেও এটা খেয়াল রাখতে হয় যাতে আমার সময় অযথা নষ্ট না হয়। আমার একটা মা খুব সুন্দর বলছেন দেখো সামর্থ্যের অধিক কাজ করবে না। মা এইখানে আছেন উদ্বোধন বাড়িতে, একদিন রাতে রাঁধুনি আসেনি, তো মায়ের যিনি সন্তান ছিলেন ব্রহ্মচারী একজন, সে বলল যে আমি রান্নাবান্না করব। মা বললেন দেখো সেইটা করো না, কারণ এত লোকের রান্না
সেখানে বড় বড় হান্ডা রয়েছে, সেগুলো মাজতে হবে, তুমি পারবে না। সে কিন্তু শোনেনি। তো মা বলছেন, দেখো আগুবাড়া হয়ে কোনো কাজ করো না। সন্তান শোনেনি তখন, কিন্তু পরবর্তীকালে তাকে কিন্তু কষ্ট পেতে হয়েছে। এর অর্থ এই যে ততটুকু কাজই আমরা নেব যতটুকু আমার সামর্থ্যে কুলোয়। এমন কাজ নেব না যেটা নিয়ে করতে না পেরে হাঁসফাঁস করে নিজেকে ব্যস্ত করে তুললাম। তাতে না হয় নিজের সময়ের সদ্ব্যবহার, না হয় মনের শান্তি। এটা কিন্তু মা খুব ছোট কথায় বলে দিয়ে যাচ্ছেন। আরেকটি আছে, মা তার এক সন্তানকে একটি দূরে গ্রামে পাঠিয়েছিলেন মায়েরই একটি কাজ করার জন্য। তো সেই সন্তান, তার কাজ হয়ে গেছে, কিন্তু কাজ হয়ে যাওয়ার পরেও ওই গ্রামে সে অনেক বেশি সময় ছিল এবং লোকের সঙ্গে নানান রকম কথাবার্তা ইত্যাদি করে একটা সমস্যায়, একটা বড় সমস্যায় জড়িয়ে তারপরে মায়ের কাছে এসছেন। তো মা তখন তাকে বুঝিয়েছেন যে যেটি বলছেন যে দেখো এই যে লোকসঙ্গ করছো, বৃথা আলাপ করছো ইত্যাদি, এগুলো মা পছন্দ করতেন না। তখন মা বলছেন, দেখো যখন যেখানে যাবে, সেখানে যে কাজের জন্য গেছো সেই কাজটা হয়ে গেলে তক্ষুনি চলে আসবে। বলছেন তারপরে দেখো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের জীবনে কেঁচো খুঁড়তে গিয়ে বেশি খুঁড়ে সাপ বের করে থাকি। খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে কত দূর যাব আমার কাজের বাইরে, সেইটার বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সময়কে যতটা পাবো সেইটাকে সদ্ব্যবহার করা, সময়ের অপচয় যেন না হয়, সময়ের অপচয় করে সেটার মধ্যে জড়িয়ে আমরা যেন কোনো অশান্তি ডেকে না আনি, এটিও কিন্তু মা বলছেন। এইগুলো ছোট 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 জিনিস যেটি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কাজে লাগতে পারে, মায়ের জীবনে এগুলো পাই। শেষ একটি বিষয় দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ইংরেজিতেই বলি, এটাকে বলছে পাওয়ার অব আইডিয়াস। ঠাকুর বলেছিলেন মায়ের সম্পর্কে, দেখো ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। প্রচুর যে বইপত্র মা পড়েছেন সেই নেই, কিন্তু পড়ার জন্য, বিদ্যার জন্য মায়ের একটা খুব আকাঙ্ক্ষা ছিল। মা নিজে বলছেন, দেখো ছেলেবেলায় প্রসন্ন রামনাথের সঙ্গে পাঠশালায় যেতুম, তাইতে একটু শিখেছিলুম। কামারপুকুরে যখন ছিলুম, লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় পড়তুম। তো হৃদয় বই কেড়ে নিলে। বলছে যে কেন? যে মেয়ে মানুষের পড়তে নেই। তো লক্ষ্মী ঝিয়ারি মানুষ কি না, ছাড়লে না। মা কি করলেন, কীরকম লাগে শুনতে, বলছেন আমি লুকিয়ে 1 আনা দিয়ে 1খানা বই কিনে আনলুম। এই হচ্ছে বিদ্যার জন্য মায়ের আগ্রহ। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মা বলছেন লক্ষ্মী পাঠশালায় গিয়ে পড়ে আসতো আর আমায় পড়াতো। পরে দক্ষিণেশ্বরে মা আর একটু পড়ার সুযোগ পেয়েছিলেন। তো মা চিরকাল এই যতটুকু, এই যে মা চেষ্টা করেছেন বিদ্যার জন্য উৎসাহ দিতে। কে একজন বলছেন দেখো এক ভক্ত বিয়ে দিতে পারছে না, বললাম নিবেদিতা স্কুলে রাখো, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। সাধু ব্রহ্মচারীদের উৎসাহ দিতেন ইংরেজি শেখার জন্য, মাস্টার রাখছেন। এক ভদ্রমহিলা এসে বললেন যে স্বামী দেখেন না তার ছেলেটার একটু পড়ার ব্যবস্থা করতে। শরৎ মহাজকে বলে তিনি সারগাছিতে অখণ্ডানন্দজির এখানে পাঠিয়ে দিলেন, সে ওখানে পড়াশুনো করুক। এই যে মায়ের এই যে বিদ্যা চর্চার, বিদ্যার প্রতি আগ্রহ, বিদ্যা চর্চায় এত উৎসাহ দিচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে ভারতবর্ষে একজন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন, খুব প্রচার বিমুখ। তার নাম হচ্ছেন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। তিনি একটি প্রবন্ধ লেখেন, স্বরাজ ইন আইডিয়াস, ভাবের রাজ্যে স্বাধীনতা। খুব সুন্দর আলোচনা করেছেন। সেখানে বলছেন যে আমরা রাজনৈতিক স্বাধীনতার কথা বলি, তো তার থেকেও খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভাবদাস্য থেকে মুক্তি। ভাবদাস্য থেকে মুক্তি। যখন কোনো একটা জাতি সে অন্য কোনো কৃষ্টি যেটাকে মহত্তর করে মনে করছে, সেটাকে বরণীয় বলে, নিজের স্বকীয় যে ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, সেইটাকে ভুলে গিয়ে যখন সেটার কাছে আত্মসমর্পণ করে, তখন যেটা হয় সেটা হচ্ছে ভাবগত দাসত্ব, এবং সেটা অনেক বেশি সর্বনাশা।
আমি ওর এই লেখার থেকে জাস্ট সামান্য সার তুলে আনলাম। এই যে ভাবগত দাসত্ব, এটা ভাবার রয়েছে। ওই যে কথা দিয়ে শুরু করেছিলাম একেবারে, ওই যে ফ্র্যাঙ্কলিন ফয়ার বলছেন যে আমাদের চিন্তা ভাবনা এই সবগুলোই পরিচালিত, তার ফলে হচ্ছে আমরা কন্টেম্পলেশন, গভীর মনন সেটা করতে পারছি না। কার্ল ইয়ুং সতর্ক করে গিয়েছিলেন যে আমাদের যে প্রাচ্যের যে অধ্যাত্ম সম্পদ রয়েছে তার মহিমা কী, তার গুরুত্ব কী। আমরা নতুন কিছুর সংস্পর্শে আসছি, কিন্তু আমরা কিন্তু ওটাকে লুজ করছি। এই জন্য আমাদের এই যে গভীর মনন, গভীর বিদ্যাচর্চার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা নিজেদের যে সংস্কৃতি, যে আধ্যাত্মিকতা, নিজস্ব যে ভাব, সেইটাকে যেন বুঝে আত্মস্থ করে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, যার মধ্যেই কিন্তু আমাদের আজকের জীবনের, আজকের দিনের বহু সমস্যার, যাকে আধুনিককালে উদ্ভূত সমস্যা রয়েছে, তার সমাধান কিন্তু রয়েছে। মায়ের জীবনে কীরকম রয়েছে সেগুলোই বললাম। তাদের জীবনকে, ঠাকুরমা স্বামীজির জীবনকে আলোচনা করা, গভীরভাবে তাদের জীবন নিয়ে ভাবনা, সেইটির কিন্তু প্রয়োজন রয়েছে। এখানেই মায়ের জীবনের কিন্তু প্রাসঙ্গিকতা। সুতরাং এই যে আধুনিককালের যে সমস্ত সমস্যার কথা বলছি, তার সমাধান রয়েছে কিন্তু অনেক ভ্যালুজের মধ্যে। এই ভ্যালুজ কিন্তু শাশ্বত, চিরকালীন। এবং একটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর কথা আছে যে যা চিরকালীন তাই কিন্তু আধুনিক। তো আমাদের মায়ের জীবনও তাই। মায়ের জীবনের যে ভ্যালুজগুলো রয়েছে, যেগুলো কিছু কিছু বললাম, তা কিন্তু চিরকালের, এবং সেই জন্য মা কিন্তু হচ্ছেন চির আধুনিক। মায়ের জীবনের মধ্যে যা রয়েছে তা কিন্তু কোনো অতীতের কোনো সময়ের প্রেক্ষিতে তার প্রাসঙ্গিকতা রয়েছে, শুধু তা নয়, বর্তমান সময়ের জন্যও তার প্রাসঙ্গিকতা রয়েছে। এবং যেহেতু তা মধ্যে যা রয়েছে যা চিরন্তন, শাশ্বত, আগামীকালেও কিন্তু মায়ের জীবনের প্রাসঙ্গিকতা থাকবে। সেই জন্য মা হচ্ছেন চির আধুনিক। এই কটি কথা বলে শেষ করছি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।